আপনি শুনছিলেন একজন ব্যবসায়ী এবং আসলে যিনি সরাসরি বন্দরের সাথে জড়িত রয়েছেন তাদের বক্তব্য, কিন্তু এখনো বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর পুরোপুরি দুর্নীতিমুক্ত করা সম্ভব হচ্ছে না, যেটি আসলে তিনি বলছিলেন। সেই জায়গা থেকে আসলে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার মন্তব্য কি? দেখুন, চট্টগ্রাম বন্দর আমাদের জাতির জন্য একটা আমি বলবো সবচাইতে ইম্পর্টেন্ট একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানকে নিয়ে অবশ্যই এক ধরনের রাজনৈতিক চক্র সক্রিয় থাকতেই পারে, কারণ এখানে কিন্তু বিপুল পরিমাণ অর্থের লেনদেন হচ্ছে। কাজেই বিভিন্ন মহল এখানে সৎ বা অসৎ উদ্দেশ্যে এদিকে একটু নজর দেওয়াটা কয়েক স্বাভাবিক। কিন্তু আমি যেটা মনে করি যে ইমপ্রুভমেন্টটা নিয়ে কোনো প্রশ্ন করার কোনো উপায় নেই। গত কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আর্মিকে ইন্টারভেন করতে হয়েছিল এটাকে সিস্টেম আনার জন্য, এবং তারপরের থেকে জিনিসটা কিন্তু স্টেডিলি ইমপ্রুভ করেছে। এবং এই যে ইমপ্রুভমেন্টটা যেটা আমরা দেখি এখন, যদি আমরা কম্পেয়ার করি চিটাগং বন্দর যেটা ছিল বিশ্বের অন্যতম অদক্ষ, অন্যতম বলবো যে ইনএফেক্টিভ পোর্ট হিসেবে বিবেচিত হতো, কলম্বো সিঙ্গাপুরের এই ধরনের পোর্টের ধারে কাছে এটা ছিল না, এখন কিন্তু ওয়ার্ল্ড আমাদের রিজিওনাল র্যাঙ্কিং এ চিটাগং পোর্ট কিন্তু অনেক উপরের দিকে চলে এসেছে, এবং এটা খুব পজিটিভ দিক। এবং ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হচ্ছে কি, কন্টেনার হ্যান্ডলিং, টাইম লাগে কত, এবং এখানে কস্টের ব্যাপারটাতে আমি মনে করি না যে চিটাগং ইজ ভেরি হাই কস্ট, আমার মনে হয় না, কারণ এটা আমি শুনি ব্যবসায়ীরা কিন্তু কস্টের বিষয়টা সব সময় বলে থাকেন যে এখানে খুব হাই কস্ট। এটা রিলেটিভ বিষয়। আমি ঠিক এই মুহূর্তে ওটা আনসার করতে পারবো না, কিন্তু যে ফ্যাক্ট কতগুলো আছে যে টার্ন অ্যারাউন্ড টাইমটা এত কমে আসলে পরে অবশ্যই এটার ইম্প্যাক্ট অন ট্রান্সপোর্টেশন মার্জিনের উপর পড়তে বাধ্য। কারণ যারা ঢাকা চিটাগং কনফারেন্স লাইন চালাতো আগে, তারা তো প্রায়ই নোটিশ দিয়ে দিত বাংলাদেশ সরকারকে। আমার মনে আছে 2006-07 দিকে যে আমরা এখন ইন্টারাপ্ট করব অথবা আমাদের সারচার্জ বসাবো। সারচার্জ বসানোটা ছিল কমন ঢাকা চিটাগং কনফারেন্স লাইনে, চিটাগং সিঙ্গাপুর কনফারেন্স লাইনে। সেই সারচার্জটা কিন্তু এখন আর আমরা শুনি না। এটা ইজ এ ভেরি পজিটিভ দিক। তো আমি এটাও মনে করি যে চিটাগং বন্দর ইমপ্রুভমেন্ট হওয়া সত্ত্বেও চিটাগং বন্দরের ক্যাপাসিটি এবং আমাদের যে অর্থনীতির যে ক্যাপাসিটি যেটা বাড়ছে, সেই সক্ষমতা ধরে রাখতে হলে আমাদেরকে চিটাগং বন্দরকে তো ইমপ্রুভ করতেই হবে, সেই সাথে আরো অনেক ক্যাপাসিটি বাড়াতে হবে, এবং এখানে এক ধরনের কম্পিটিটিভ এনভায়রনমেন্ট সৃষ্টি করতে হবে, যেটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ইন অপারেশনস, যেটা আমাদেরকে কস্ট অফ ডুইং বিজনেসটাকে কমাতে সহায়ক। আর সেক্ষেত্রে আসলে বন্দরের উপর থেকে চাপ সরানোর জন্য আসলে কি করণীয়? আলাদা করে অন্য যে বন্দরগুলো তৈরি করার চিন্তা করছে, সেখানে কি আসলে কোন রকম সরকার নজর দিতে পারে কিনা? আসলে চিটাগং পোর্ট হচ্ছে কি এটা বাংলাদেশের মধ্যে একটাই দোকান, এখানে সিস্টেমটা এমন হয়ে গেছে যে আপনাকে কিছু কিনতে গেলে একটাই দোকানে আসতে হবে, এখানে কিন্তু আর কোনো দোকান নেই। এটাকে করা উচিত, এটা নিয়ে আমরা গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে বলেছি। সিসিটি একটা টার্মিনাল, এনসিটি একটা টার্মিনাল, কেসিটি আর একটা টার্মিনাল হচ্ছে, এগুলোকে প্রাইভেটাইজেশন করে যদি ডিফারেন্ট কোম্পানিকে অপারেট করে, তাহলে উনি যেটা বলেছেন যে কস্ট অফ বিজনেস কিন্তু কমে যাবে, কারণ কম্পিটিশন চলে আসবে। আজকে আমাদের একটাই দোকান খুলে বসে আছি, আমি যেটা রেট করতেছি আপনাকে আসতেই হবে, আপনি যদি আমার দোকান থেকে মাল কিনেন আমাকে এখানে আসতে হবে, কিন্তু এখানে কোনো কম্পিটিশন কোনো কিছু নেই। এই কম্পিটিশন কারণে কিন্তু দুর্নীতির সুযোগটা বেড়ে যাচ্ছে। এটা হতে পারে, এটা হতে পারে যে একটা জায়গাতেই সবকিছু হচ্ছে। এটাকে যদি স্প্লিট করে দেওয়া হয়, যে 2টা অথবা 3টা টার্মিনাল করে 3টা প্রাইভেটাইজেশন করে দেওয়া হয়, কমপ্লিট টার্মিনালটা প্রাইভেটাইজেশন করে দিলে এখানে কিন্তু কম্পিটিশনটা বেড়ে যাবে। আজকে আমি একটা চিটাগং পোর্ট একটা 40 ফিট কন্টেনার হ্যান্ডলিং করতে যে প্রায় $60 to $65 চার্জ করতেছে, যে কোম্পানিটা আসবে, প্রাইভেট কোম্পানিটা আসবে, সে তার বিজনেসের জন্য সে এটাকে হয়তো $5 কমিয়ে দিবে। তো $5 মানে ইটস এ হিউজ বিষয় কিন্তু টোটাল ইন টার্মস অফ ভলিউমে। তো এই ধরনের কম্পিটিশনটা সৃষ্টি করতে হবে। এট দ্য সেম টাইম যেটা আমাদের নুরুল ইসলাম ভাই বলেছেন যে চিটাগং পোর্টের ব্যয় বেড়ে গেছে। আসলে চিটাগং পোর্টটা কিন্তু মানে একা অপারেট করতে পারে না। চিটাগং পোর্টের ইন্টারনাল যে সমস্ত যে আমরা যারা অপারেট করতেছি এখানে কিন্তু আমাদের ওই 2006 থেকে যে সমস্ত প্রাইসিং গুলো ছিল, প্রাইসিং কিন্তু আস্তে আস্তে অনেক কমে গেছে। কিন্তু এইটার সাথে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন আইসিডিতে মেজর একটা জিনিস, গার্মেন্টস ম্যানুফ্যাকচার যে আইসিডিতে এটাকে হ্যান্ডেলিং করতে হয়, স্টাফিং করতে হয়, আনস্টাফিং করতে হয়, ওখানে কস্ট খুব ট্রেমেন্ডাসলি বেড়ে গেছে। কারণ চিটাগং পোর্টে যদি কোনো ট্যারিফ বাড়াতে হয়, এটা কিন্তু মিনিস্টার অফ ফাইন্যান্স, মিনিস্টার শিপিং ফাইন্যান্স করে এটাকে আসতে 1 বছর 2 বছর লেগে যায়। কিন্তু প্রাইভেটে যারা কাজ করতেছে, যেমন আইসিডি গুলো, তাদের রেট বাড়াতে কিন্তু কোনো কাজ করতে হয় না। আমরা দেখেছি গত বছরই তো মনে হয় এটা নিয়ে বিজিএম এর সাথে আইসিডি যারা ওনার ছিল ওনাদের সাথে ব্যাপক ফ্রেট ফরওয়ার্ডারদের সাথে কিন্তু একটা জায়গায় এটা এসেছে, বাট এটার মধ্যে রেট কিছুটা ওরা যেটা বলেছিল সেটাকে ওনারা কমিয়ে একটা জায়গায় এসেছে, বাট রেট বেড়েছে আর কি। কিন্তু চিটাগং পোর্টে ইন্টারনাল প্রাইসিং কিন্তু বাড়ে নাই। তো
তো ওই যে চিটাগাং পোর্ট একা কিছু করতে পারে না, এখানে C&F এজেন্ট আছে, ফ্রেট ফরওয়ার্ডার আছে, ICD যারা চালায় তারা আছে, ট্রান্সপোর্টেশন আছে, সব মিলিয়ে টোটাল অপারেশন। আর একটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে একটা যতগুলো টুলস আছে, তার মধ্যে চিটাগাং পোর্ট ওয়ান অফ দি মেজর টুলস। উনি যেটা আগে বলে গেছেন যে এই যে বাংলাদেশে যে সমস্ত গার্মেন্টস গুলো হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার বাংলাদেশ, এই যে গার্মেন্টস গুলো যাচ্ছে ইউরোপ, আমেরিকা, জাপান, বিভিন্ন উন্নত দেশগুলোতে, এবং এটা কিন্তু চিটাগাং পোর্ট দিয়ে যাচ্ছে। তো চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি, চিটাগাং পোর্টের টোটাল সিস্টেম যদি ডেভেলপ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের যতগুলো রিপ্রেজেন্ট যারাই করে, এটা কিন্তু একটা মেজর টুলস বলে আমি মনে হয় এটার সাথে আমাদের সবাই একমত হবেন, এবং এটা কিন্তু বেড়ে যাবে। তো ওই কম্পিটিশনটা আনতে হবে, এট দ্য সেম টাইম এই নজরদারি তো ডেফিনেটলি বাড়াতে হবে। এবং এখন চিটাগাং পোর্ট যেভাবে চলতেছে, এইভাবে চিটাগাং পোর্ট চললে এই যে ডেভেলপমেন্ট যে অবস্থা আছে, এটা একটা স্ট্যাক লেভেলে কিন্তু চলে গেছে, এর উপর ডেভেলপমেন্টের কোনো কিছু আর নাই, এটাকে টোটাল প্রাইভেটাইজেশন করতে হবে। তো আহসান মনসুর, প্রাইভেটাইজেশন করার আগে যদি চিটাগাং পোর্টকে কম্পিউটারাইজ ফুললি করে দেয়া যায়, সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন না যে দুর্নীতি করার পরিমাণ অনেক কমে যাবে? এটার সাথে প্রাইভেটাইজেশনের কোনো সরাসরি সম্পর্ক নাই। প্রাইভেটাইজেশন হওয়ার পরেও একই সাথে কম্পিউটারাইজেশন চলতে পারে, এবং কম্পিউটারাইজেশন এমনি আসবে কস্ট এফেক্টিভনেস বাড়ানোর জন্য, সিকিউরিটি কনসার্ন এলিভিয়েট করার জন্য, এগুলোর জন্য কম্পিউটারাইজেশন। যেখানে হোল বাংলাদেশ আসলে প্রধানমন্ত্রীর চিন্তা অনুযায়ী ডিজিটালাইজেশন হচ্ছে, শুধুমাত্র বন্দর কেন শুধুমাত্র কম্পিউটারাইজ করা সম্ভব হচ্ছে না, তার পিছনে কারণগুলো কি থাকে? এটা অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের মানে যেমন কাস্টমস শুল্ক ব্যবস্থার অব্যবস্থাপনা। আপনি দেখেন, যদি অ্যাসিকুডা সিস্টেমটা চালু হয়েছে, কিছু ডাটা আমরা ওখান থেকে পাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে শুল্কায়ন এবং এটার যে ব্যবস্থাপনা, এটা কিন্তু এখনো আউটডেটেডই রয়ে গেছে। ভ্যালুয়েশন সিস্টেম, এই জিনিসগুলোতে ইনসেন্টিভ স্ট্রাকচার একেবারেই নাই। ফলে যেটা হচ্ছে, যেটা হোল ট্যাক্স সিস্টেমের যে ইনএফিসিয়েন্সি, সেটা কিন্তু চিটাগাং এ যে ইম্প্যাক্ট করছে। চিটাগাং পোর্ট কেন ফাংশন অ্যালোন, আজকে যদি কাস্টমস যদি ইনএফিসিয়েন্ট হয়, তাহলে মালের ক্লিয়ারেন্স কিন্তু ইনএফিসিয়েন্ট হয়ে যাবে। কাস্টমসের যদি ভ্যালুয়েশন কম হয়, তার মানে কি করাপশন ওখানে ঢুকে যাচ্ছে। করাপশন ঢুকলে আর দেখা যাবে যে অন্য দিক দিয়ে মাল বের হয়ে যাচ্ছে, সিকিউরিটি প্রবলেম চলে আসবে। তো এইগুলোকে ইন্টিগ্রেটেড ওয়েতে দেখতে হবে। আপনাকে স্ক্যানিং টেকনোলজি, কম্পিউটারাইজেশন শুধু একটা লেভেলে না, এট দ্য সিকিউরিটি লেভেল, ট্যাক্সেশন লেভেল অ্যান্ড এট দ্য কাস্টমার লেভেল, সবগুলোকে ইন্টিগ্রেট করতে হবে, যাতে কেউ কারো চোখ ফাঁকি দিয়ে কিছু করতে না পারে। সেই জিনিসগুলোকে যদি আমরা না আনতে পারি, এবং আনতে হলে কিন্তু সত্যিকার অর্থে প্রাইভেটাইজেশন ইজ দ্য ওয়ে টু গো। সরকারকে দিয়ে কিন্তু এগুলো হবে না। যারা আসলে সরাসরি আপনারা ব্যবসা করছেন, আপনারাই তো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এবং যত ভোগান্তি আপনাদের উপর দিয়ে কিন্তু যাচ্ছে। আপনারা কেন এই রাজনীতির বাইরে গিয়ে সরকারকে আবেদন জানাতে পারছেন না যে চিটাগাং পোর্টের উপর দিয়ে চাপ সরানোর জন্য এবং পুরোপুরি প্রাইভেটাইজেশন এবং কম্পিউটারাইজ করার জন্য? যারা ব্যবসায়ী নেতারা আছেন বিজেএম এর পক্ষ থেকেও তো আপনারা এই আবেদন করতে পারেন। আপনি জানেন কিনা জানি না যে সরকার যদি পোর্টকে নিয়ে কোনো চাপের সম্মুখীন হয়, সেটা ব্যবসায়ীদের কাছ থেকে চাপের সম্মুখীন, রাজনীতিবিদদের কারণে না, আর হ্যান্ডলারদের কাছ থেকে না। আমরাই সরকারকে গত 20 বছর ধরে প্রেসারে রেখে চট্টগ্রাম পোর্টের যে উন্নয়ন সেখানে নিয়ে আসছে। কারণ যদি প্রেসার রাখার মতো ক্ষমতা কারো রাখে, বিজনেস কমিউনিটির আছে। এবং যেহেতু গভর্নমেন্টস বাংলাদেশের বিগ স্টেক হোল্ডার, বিজেএমই ইজ ডুইং এক্সট্রিমলি গুড জব। বলতে গেলে বিজেএমই ম্যানেজমেন্ট প্রতিদিন মাননীয় প্রধানমন্ত্রী অফিসের সাথে বিষয় নিয়ে কথা বলেন, শিপিং মিনিস্টারের সাথে কথা বলেন। প্রেসার যতটুক দেওয়ার সর্বোচ্চ জায়গায় আমরা প্রেসার দিয়েছি, এবং প্রেসারের ফলশ্রুতিতে চট্টগ্রাম পোর্টের এফিসিয়েন্সি বেড়েছে। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, জনগণকে রং মেসেজ দেওয়া যাবে না। চট্টগ্রাম পোর্ট কিন্তু 6 বছর আগে চট্টগ্রাম পোর্ট আর আজকের চট্টগ্রাম পোর্ট ইজ টু ডিফারেন্ট। আমরা এখন চট্টগ্রাম পোর্টকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। দেখেন, বাংলাদেশ কিন্তু মাত্র $70 বিলিয়ন এক্সটার্নাল ট্রেড হ্যান্ডেল করছে এখন। হ্যাঁ, এক্সটার্নাল ট্রেড মানে ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। বাংলাদেশকে আমরা মধ্য দেশে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি 2021 সালে। বাংলাদেশকে 1.5 লক্ষ আপনার বিলিয়ন ডলারের এক্সটার্নাল ট্রেড হ্যান্ডেল করতে হবে, অর্থাৎ 1,50,000 বিলিয়ন ডলারের। চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু আজকে $70 বিলিয়ন হ্যান্ডেল করতে গিয়ে অবরুদ্ধ। ঢাকা চট্টগ্রাম রোড কলাপস, আমার শহর কলাপস, চট্টগ্রাম বন্দরে $70 বিলিয়ন হ্যান্ডেল করতে। আমরা যে মধ্যবর্তী দেশের স্বপ্ন দেখছি দেশকে, অর্থাৎ 1.5 লক্ষ বিলিয়ন হ্যান্ডেল করবো, তাহলে চট্টগ্রাম বন্দরের কি হবে? চট্টগ্রাম বন্দরকে অনেক ভিশনারি স্বপ্ন দেখতে হবে। চট্টগ্রাম বন্দরকে পরিধি বাড়াতে হবে। চট্টগ্রাম বন্দরে এখন যে অবস্থা, যে ভৌগোলিক অবস্থান চট্টগ্রাম বন্দর, যে ইনফ্রাস্ট্রাকচারাল যে লিমিটেশন, সেখানে কিন্তু চট্টগ্রাম বন্দরকে যত আধুনিকায়ন করেন না কেন, কম্পিউটারাইজ করেন না কেন, $1.5 লক্ষ বিলিয়ন হ্যান্ডেল করে চট্টগ্রাম বন্দর করতে পারে না। ক্যান গিভ ইউ দ্য চ্যালেঞ্জ। আরেকটা জিনিস নিয়ে কিন্তু আপনারা আলোচনা করছেন না, সেটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে নিয়ে কথা বলা হয়, কিন্তু চট্টগ্রাম বন্দর যে শহরকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর গড়ে উঠেছে, সেই শহরকে নিয়ে কেউ কিন্তু কথা বলে না। আজকে দেখেন, $70 বিলিয়ন এক্সটার্নাল ট্রেড হ্যান্ডেল করতে গিয়ে আমার নগর জীবন অবরুদ্ধ।
আপনি এয়ারপোর্ট থেকে আমার বাড়ি অর্থাৎ শহরে আসতে 3 ঘন্টা লাগে, পুরোটাই দায়িত্ব চট্টগ্রাম বন্দরকে নিতে হবে। অর্থাৎ চট্টগ্রাম বন্দর যে ইন এন্ড আউট হচ্ছে তার কারণে আমি এয়ারপোর্ট থেকে বাড়ি যেতে পারি না। আমরা কথাই বলছি যে হয়তো আগামী দিনে আমরা চাকতায় থেকে নৌকায় করে এয়ারপোর্ট যাব, কারণ চট্টগ্রাম বন্দরের যে ইনফ্রাস্ট্রাকচার শি ইজ কলাপস বিকজ অফ দ্য চট্টগ্রাম বন্দর অপারেশনের কারণে। চট্টগ্রাম বন্দর উত্তর উন্নতি হবে, চট্টগ্রাম বন্দর উন্নতি হবে মানে সারা বাংলাদেশ উন্নতি হবে, কিন্তু চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে যে শহর গড়ে উঠেছে তাকে মেরে ফেলে আপনি চট্টগ্রাম বন্দর উন্নয়ন করতে পারবেন না। তাই আপনারা যখনই আলোচনা করবেন চট্টগ্রাম বন্দর উন্নয়ন, তখন চট্টগ্রাম শহর উন্নয়নের প্রশ্নটা এসে যায়। আমি একটু শেষ করি দেখেন চট্টগ্রাম বন্দর সম্পর্কে ফিজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে যার ধারণা আছে, গেটি 1, 2, 3, 4, 5, 6, তাই না? তার উপর একটা ছোট্ট রাস্তা আমার শহরে ঢোকার জন্য, আপনি ট্রাকের কারণে ওখানে ঢুকে আমি যেতে পারি না, যে কারণে চট্টগ্রাম বন্দরের এফিসিয়েন্সির জন্য চট্টগ্রাম বন্দরের উপর দিয়ে আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিকল্পনা করেছি গত সপ্তাহে, যেটা এমইউ সাইন হয়েছে, সেটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। চট্টগ্রাম পোর্ট এটাকে এখানে ফাইন্যান্স করার জন্য 800 কোটি টাকা দিয়েছে, প্রায় 3000 কোটি টাকার প্রজেক্ট, ইফ আই এম নট মিস্টেক। এটার পেছনে আমি কাজ করি বলে আমি জানি। এই জিনিসগুলোকে একসাথে আপনারা যদি আলোচনায় না আনেন, তাহলে চট্টগ্রাম বন্দর ইটসেলফ চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করে চট্টগ্রাম বন্দরে যদি ঠিকমতো ট্রাক ঢুকতে না পারে, চট্টগ্রাম বন্দর থেকে ঠিকমতো ট্রাক আসতে না পারে, তাহলে কি আপনি দেখেন একটা বন্দরকে কেন্দ্র করে কত লক্ষ হাজার ট্রাক মুভমেন্ট করতে একটা শহরে, আমার শহরে সেই ট্রাক রাখার জায়গা কোথায়? এই প্রশ্ন কিন্তু এখন দিতে হবে। আমি আমার শহরের কথা বলি, চট্টগ্রাম শহরের ট্রাকিং এর যে এরিয়াগুলো করা হয়েছিল সেটা মাত্র $20 বিলিয়ন হ্যান্ডেল করার জন্য, আজকে $70 বিলিয়ন হ্যান্ডেল করছে। অর্থাৎ ট্রাকিং বড় বড় লরির অপারেশন বেড়ে গেছে 4 টাইম গাড়ি ধারণ করার জন্য আমার শহরে কোনো জায়গা নেই। সো আমাকে যে আপনি $200 বিলিয়ন এক্সপোর্ট করবেন, চট্টগ্রাম বন্দর উন্নয়নের কথা বলছেন, উন্নয়ন মানে কি? চট্টগ্রাম বন্দর এফিসিয়েন্সি বাড়াবেন, চট্টগ্রাম বন্দর অনেক রেভিনিউ ইনকাম করবে, চট্টগ্রাম বন্দর লক্ষ লক্ষ বা কার্গো হ্যান্ডেল করবে, কিন্তু এই কার্গো হ্যান্ডেল করার যে যন্ত্রগুলো সেগুলো আপনি রাখবেন কোথায়? আমার শহরে রাখবেন, আমার বাড়ির উপর রাখবেন। আমার নিয়ে ভাবতে হবে চট্টগ্রাম বন্দরের উন্নয়নের সাথে চট্টগ্রাম শহরের উন্নয়ন, চট্টগ্রাম শহরের মানুষের জনজীবন উন্নয়নকে এক করে ইন্টিগ্রেটেড প্রজেক্ট করতে না বললে চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু সত্যি রিয়েল রিটার্ন আসতে পারবে না। এই অবকাঠামোর ক্ষেত্রে আসলে আর কি ধরনের সরকার ডিসিশন নিতে পারে? যেটি বললেন যে অলরেডি কিন্তু এমইউ সাইন হয়ে গেছে। বাংলাদেশের ডুইং বিজনেসের একটা মেজর ইম্পেডিমেন্ট হচ্ছে পিছিয়ে থাকার লজিস্টিক্যাল প্রবলেম, ট্রেড লজিস্টিক যেটাকে আমরা বলি। ট্রেড লজিস্টিক্সটা যদি আপনি ধরেন, সেটার মধ্যে কি কি আছে? গোডাউন ফ্যাসিলিটিস, স্টোরিং ক্যাপাসিটি, যাতে জিনিসটা পচিয়েও না যায়, আবার ধ্বংস না হয়ে যায় কোনো কারণে, প্রপার প্রিজার্ভেশন হয়, ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স, তাদের যে গ্যারাজ ফ্যাসিলিটি সেগুলো, এবং বাইপাসিং দ্য মেজর সিটিজ, এগুলো তো পার্ট অফ দ্য লজিস্টিক্স। এগুলোকে আলাদাভাবে দেখে চিটাগং বন্দরকে কিন্তু করা যাবে। ইটস লাইক গলা চিপে ধরে মাথাকে বাঁচানো সম্ভব না। তো আমি যেটা বলবো যে এটাকে একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিতে ফেলতে হবে। আমরা যদি চট্টগ্রাম বন্দরের পরে আমরা যদি ডিপ সি পোর্টের কথাও চিন্তা করি, সমস্যা কিন্তু একই, আমাকে অ্যাড্রেস করতে হবে। চিটাগাংকে বাইপাস করে সরাসরি বন্দরকে সরাসরি সারা দেশের সাথে যুক্ত করতে হবে, ঢাকাকে বাইপাস করেও যেতে হবে। তো এগুলো যদি ইনফ্রাস্ট্রাকচারে আমরা বিনিয়োগ না করি, এবং এগুলো কিন্তু সবই আমাদের ব্লুপ্রিন্টটা আছে, এই প্রকল্পগুলো কিন্তু নতুন প্রকল্প নয়, এগুলো আমরা গত 10 বছর ধরেই শুনে আসতেছি, কিন্তু উদ্যোগের অভাবে প্রকল্পগুলো শুরু হচ্ছে না, শেষ তো হওয়ার প্রশ্নই নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারকে অবিলম্বে এই ট্রেড লজিস্টিক ইমপ্রুভমেন্ট, যেটাকে অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেগুলোর দিকে নজর দিতে হবে। তা না হলে পরে কিন্তু এই যে আজকে কিছুদিন পরে গার্মেন্টস সেক্টরে বিরাট একটা আয়োজন হতে যাচ্ছে, আমরা স্বপ্ন দেখছি যে আমরা গার্মেন্টসে 50 বিলিয়ন থেকে 100 বিলিয়নে নিয়ে যাব। এইগুলো আমরা কিভাবে করব? চট্টগ্রাম বন্দর যদি আমরা তার গলা যদি আমরা চিপে রাখি বিভিন্ন কারণে, রাজনৈতিক একটা অদৃশ্য হাত তো আছেই লোকাল পলিটিক্সের কারণে, তার বাইরেও কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে আমাদেরকে সেই ক্ষেত্রে যদি সরকার টার্মিনাল বাড়ানোর কথা চিন্তা করে, সেটি আসলে কুইকলি ডিসিশন নেওয়া আসলে কি সম্ভব? আপনি দেখুন, শুধু টার্মিনাল না, ধরেন ঢাকা এইখান থেকে এই কারণ বাজার থেকে যদি আমি বের হই, যে ট্রাকের যে সারি, একটা ট্রাক গোডাউন আছে বাংলাদেশে, ট্রাক গ্যারাজ আছে বাংলাদেশে, একটাও নেই। ওই জায়গায় অ্যাড্রেস করছে না। এই ফান্ডামেন্টাল প্রবলেম যে আমি ট্রান্সপোর্ট থাকবে কিন্তু ট্রান্সপোর্টের স্টোরেজের কোনো জায়গা নাই, রাস্তার উপর আমি রেখে দেবো, রাত 10টার পরে এইখান থেকে বের হওয়ার উপায় থাকে না পেছন দিক দিয়ে, কারণ সবগুলো রাস্তা বাস আর ট্রাকে বন্ধ। এই যে বাংলাদেশের সমস্যাগুলো, এই সমস্যাগুলো উন্নত দেশগুলো সমাধান করেছে, নতুন কোনো সমস্যা নয়, আমাদের রিইনভেন্ট করার কিছু নাই, কিন্তু আমাদেরকে এগুলো অ্যাড্রেস করতে হবে এবং এখনই অ্যাড্রেস করতে হবে, কারণ আমাদের কিন্তু এখনই দম বন্ধ হয়ে যাচ্ছে। ঢাকা শহর এই ট্রাক পাসের জায়গা, গ্যারাজ নাই কোথাও, চিটাগাংয়ের একই অবস্থা। কিন্তু যদি আমাদের লক্ষ লক্ষ ট্রাক বাস আমরা ইকোনমিতে লাগবে, সেগুলো কোথায় থাকবে?
গাড়ি প্রাইভেট কার তো যার যার গ্যারাজে থাকে, কিন্তু বাস ট্রাকের গ্যারাজ কোথায় বাংলাদেশে? একটাও নেই। সাইড পাওয়ার টেকের এমডির কাছে আমার একদম শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে আপনি বলবেন যে 6 বছরের বন্দর আসলে এই জায়গায় এসে পৌঁছে গিয়েছে, সেখানে আসলে আমাদের প্ল্যানিং গুলোর মধ্যে আর কি রয়েছে এবং কতদিনে আমরা এই বন্দরের উন্নয়ন করতে পারবো? প্ল্যানিং এর মধ্যে ফার্স্ট যেটা এনসিটি নিয়ে যেটা বিতর্ক হচ্ছে, সেই এনসিটির অপারেশনের জন্য গভর্নমেন্ট এখন ইকুইপমেন্ট কিনবে না প্রাইভেটাইজেশন দিবে, এখনো স্টিল ইনডিসিশনে আছে। এটা ইমিডিয়েটলি একটা সিদ্ধান্ত হওয়া উচিত। যদি প্রাইভেটাইজেশনের দিকে যায় তাহলে অপারেটর নিয়োগ করে তারা অপারেটর ইকুইপমেন্ট কিনবে, অথবা চিটাগাং পোর্ট ইকুইপমেন্ট কিনে প্রাইভেটে দিবে। এই সিদ্ধান্তটা ইমিডিয়েটলি হওয়া উচিত। কিন্তু উনি যেটা বলেছেন, যেটা আমরা সবাই জানি, ইভেন আপনার যে ট্রেড গ্রোথ যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে করে এই এনসিটিটা ফুল অপারেশন আসার পরেও আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু সেম আর একটা এনসিটি টার্মিনালের মতো একটা টার্মিনাল কিন্তু চিটাগাং করতে হবে। এছাড়া কিন্তু যে ট্রেড ভলিউম যেটা বাড়ছে, সেটা কিন্তু আপনার চিটাগাং পোর্টের বর্তমান ক্যাপাসিটি, যে ফুল ক্যাপাসিটি যদি এটাকে ইউটিলাইজ করা যায়, তাতে কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবে না। এট দ্য সেম টাইম উনি যেটা বলেছেন, আমরা সবাই জানি যে এর সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও করতে হবে। এই যে ব্যাকওয়ার্ড রাস্তাঘাট, ব্রিজ, যেটা ওই যে ফ্লাইওভার কথা বলেছেন একদম শাহ আমানত এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত, এটা তো ইমিডিয়েটলি করতে হবে। এটা না করলে আসলে আমরা যখন চিটাগাঙে যে আমরা দেখেছি, আমরা তো এয়ারপোর্টে নামার পরে চিন্তা করি যে কোনো মিটিং থাকলে 1.5 থেকে 2 ঘন্টা আগে আমাকে এয়ারপোর্ট পৌঁছাতে হবে ওই মিটিংটাকে ধরতে গেলে। ইভেন আমি গত সপ্তাহে আমি আমার ফ্লাইট মিস করেছি, 1.5 ঘন্টা আগে আমি পোর্টের থেকে বেরিয়েও আমি এয়ারপোর্টে পৌঁছাতে পারিনি। তো এটা আমার ক্ষেত্রে এটা কিন্তু অহরহ হয়ে যাচ্ছে, এবং এটাতে কিন্তু যারা বিজনেস করতেছে, যাদের কিন্তু বিজনেসে বিশাল একটা ইন্টারাপ্ট হচ্ছে, এটাকে কিন্তু গভর্নমেন্টকে দেখতে হবে, অ্যাড্রেসটা করতে হবে। এট দ্য সেম টাইম এই রাস্তার উপরে যে কার্গো ফ্লো, যেমন আমাদের টোটাল ইম্পোর্ট এক্সপোর্টে আমরা জানি যে অ্যারাউন্ড 80 to 85% কিন্তু ঢাকা বাউন্ড কার্গো, এবং সমস্ত এই রোডে, ঢাকা চিটাগং রোডের উপরে আসতেছে। এখানে যে 4 লেন যেটা হচ্ছে, এটা ইমিডিয়েটলি, যেটা আগামী 5-6 মাস কি 1 বছরের ভিতরে এটা কিন্তু বাস্তবায়ন শেষ করতে হবে এই কাজটা। এট দ্য সেম টাইম যে রিভার টার্মিনালটা করেছে বাংলাদেশের প্রথম রিভার টার্মিনাল, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, এটাকে কিন্তু ফাংশনেবল করতে হবে। এটাকে ফাংশনেবল করতে গেলে